যুক্তরাজ্যে ব্যস্ত সময় কাটছে প্রধান উপদেষ্টার। লন্ডনে আজ পাচ্ছেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। কাল তারেক রহমানের সঙ্গে বৈঠক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণ সম্পদ জব্দ করল যুক্তরাজ্য সরকার, নিশ্চিত করেছে আল জাজিরা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। মহাসড়কে চাপ কম থাকায় ফিরতি যাত্রায় স্বস্তি, লঞ্চে বেড়েছে চাপ। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু। জাল নিয়ে গভীর সমুদ্রে জেলেরা ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ার আশা। সীমান্তে থামছেই না ভারতের পশিন। কয়েক ঘন্টার ব্যবধানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 70 জনকে পাঠায় বিএসএফ। কারফিউ উপেক্ষা করে অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস। দাবানলের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়েছে 17টি অঙ্গরাজ্যে। এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রে শুরু হলো 2026 বিশ্বকাপ ফুটবলের ক্ষণগণনা। আধুনিক স্টেডিয়াম আর প্রযুক্তির সম্মাননা দেখবে বিশ্ব। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল ইসলাম। বুধবার প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত ব্রিফ করার সময় এমনটি জানান তিনি। প্রেস সচিব আরও বলেন, এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান বাংলাদেশের মানুষের দেখার সুবিধার্থে সরাসরি সম্প্রচারের বিষয়েও চেষ্টা চলছে। এ সময় তিনি জানান, বাংলাদেশে পাচার হওয়া অর্থ ফেরানো, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কানাডায় অবস্থান নিয়ে দেয়া বক্তব্য ভুল ছিল স্বীকার করে প্রেস সচিব জানান, এই বিষয়টিতে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। স্টারমার যুক্তরাজ্যেই আছেন। এদিকে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ ভূমিতে থাকা বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। বুধবার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য সামনে আনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট। চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দের আদেশ পায় বলে নিশ্চিত করে এনসিএ মুখপাত্র। এতে সাইফুজ্জামান এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবে না বলে জানায় সংস্থাটি। মূলত যুক্তরাজ্য 350টি সম্পদের খবর সামনে আসে। এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন এসব সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানায় বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার গাজীপুরে সালমা হাইওয়ে থানা পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমান যখন ইচ্ছে তখনই দেশে ফিরতে পারেন। পুশিনের সমালোচনা করে তিনি বলেন, ভারত থেকে যাদের পুশিন করা হচ্ছে তারা যথাযথ প্রক্রিয়া ও চ্যানেলে আসছে না, অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে, তাকেও এটা বলা হয়েছে এবং ফরেনার বেদের এই ব্যাপারে আপনাকে কিন্তু ব্রিফও করছে। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। মহাসড়কে যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই, তবে লঞ্চে রয়েছে রাজধানীমুখী যাত্রী চাপ, যেখানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট।
প্রিয়জনদের সাথে ঈদুল আজহা উদযাপন শেষে চাঁদপুর থেকে লঞ্চযোগে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরছে লঞ্চ যাত্রীরা। স্বাচ্ছন্দ্যবোধে ফিরে যাচ্ছি, কোনো কষ্ট হচ্ছে না, সুন্দরভাবে আসা যাওয়া যায়, বসা যায়, ঘোরাফেরা করা যাওয়া যায়, এই জন্য লঞ্চে যাওয়া। ঈদ ঘিরে বরিশাল লঞ্চ ঘাটে প্রতিদিন 6 থেকে 8টি লঞ্চ চলাচল করে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কেবিনের দাম একটু বৃদ্ধি, আগে 1000 টাকা ছিল সিঙ্গেল, এখন 1200 টাকা করছে, আর ডাবলটা 2000 টাকা ছিল 2400 টাকা, কিন্তু তাও পাওয়া যাচ্ছে না। এদিকে যাত্রীদের নিরাপত্তার জন্য তৎপর রয়েছে নৌপুলিশ। এই কন্ট্রোল রুমের থেকে আমরা সার্বক্ষণিক 15 থেকে 20 জন লোক ডিউটি করছি। ডিউটিতে আমরা সবসময় টহলে আছি। ঈদের ছুটি শেষ না হতেই দক্ষিণ পশ্চিমের 21 জেলার মানুষ পদ্মা সেতু হয়ে ফিরছে ঢাকা। যানজট না থাকায় সবাই ফিরছেন স্বস্তিতে। তবে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ওইরকম কোনো ভোগান্তি হয় নাই, আগে যেরকম একটা গাড়ির চাপ থাকতো, কোনো যানজট হইতো, এরকম কোনো কিছু হয় নাই। ঠিক অনেক জায়গায় সেনাবাহিনী যে কাজগুলো করছে ঠিক আছে, কিন্তু আসলে আমাদের এখানে আমরা আসার সময় এরকম কোনো সুবিধা পাইনি। কারণ হচ্ছে যেখানে আমাদের ভাড়া ছিল গিয়ে 200 টাকা, সেখানে ভাড়া নিচ্ছে 400 টাকা। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও নেই যানবাহনের চাপ। নির্বিঘ্নে গন্তব্যে ফিরছেন যাত্রীরা। কোনো চাপ নাই, রাস্তা ক্লিয়ার আছে। দিনাজপুর থেকে সুন্দরভাবে আমি আসতে পারছি। ছুটির শেষ মুহূর্তের চাপ এড়াতে আগেই কর্মস্থলের পথে ফিরছে পিরোজপুরবাসী। তবে যারা অগ্রিম টিকিট কাটেননি তাদের পড়তে হয়েছে কিছুটা বিড়ম্বনায়। ছুটি দীর্ঘ 10 দিনের, তো এর ভিতরে আমরা এর আগেই চলে যাচ্ছি একটু আরামে এসে যাওয়ার জন্য। এখন আসছে রানিংয়ে, তাদের একটু টিকিটে পাইতে সমস্যা হইতেছে, আর আমাদের আগের যেটা ভাড়া ওইটাই এক। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট। মহাসড়কের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে হাইওয়ে পুলিশ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উপভোগ করে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। এই নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম। শুরুতে যুক্ত হব নারায়ণগঞ্জ বিল্লালের সাথে। বিল্লাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিল্লাল, আপনি আমাদের জানাবেন ফিরতি যাত্রার চিত্রটা কেমন দেখছেন? সড়কে যানজট বা কোনো ভোগান্তির চিত্র মিলেছে কিনা? দেখেন, ঢাকা চট্টগ্রাম সিলেট এই দুটি মহাসড়কই আজকে কোথাও কোনো ধরনের যানজট নেই, অর্থাৎ মানুষ কিন্তু নির্বিঘ্নেই এই দুই মহাসড়ক হয়ে রাজধানীর পথে ফিরছেন। যারাই আসলে পূর্ব দক্ষিণ অঞ্চলে বিভিন্ন জেলায় পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে রওনা হয়েছিলেন, তারা কিন্তু তাদের কর্মস্থলে যোগ দেওয়ার জন্য এই শহরমুখী হচ্ছেন। এবং এখনো পর্যন্ত আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পর যে নারায়ণগঞ্জের অংশ রয়েছে 30 কিলোমিটার, এখানে পুরোপুরি স্বাভাবিকভাবেই যানবাহনগুলো চলাচল করছে। তবে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই মেঘনা টোল প্লাজা থেকে সাইনবোর্ড পর্যন্ত যে সড়কটি রয়েছে, এখানে পুরোপুরি যেমনি ভাবে আসলে বাড়তি যানবাহনের চাপ ছিল, তেমনি যাত্রীদেরও চাপ রয়েছে। এখনো পর্যন্ত মহাসড়কে যাত্রী এবং যানবাহন উভয়ের চাপ কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি এবং এখনো সেটি রয়েছে। একই অবস্থা ঢাকা সিলেট মহাসড়কের যে তারাবো, বিশ্ব রোড, বরপা, বরাবো এসব এলাকাতেও সেখানেও যাত্রীরা কিন্তু নামছেন। এবং বিশেষ করে আজকে কিন্তু যারা কলকারখানা, পোশাক কারখানার শ্রমিক রয়েছে, এই ধরনের যাত্রীর সংখ্যাই কিন্তু দুটি মহাসড়কে আমরা বেশি দেখেছি। দুটি মহাসড়কে আজকেও হাইওয়ে পুলিশের সদস্যরা কিন্তু কাজ করছে। 11টি পয়েন্টে তারা এই দুই মহাসড়কে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে আনসার সদস্য সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু মহাসড়কে অবস্থান করছেন, আমরা কিন্তু সেটি দেখেছি। অর্থাৎ যারাই আসলে পরিবার পরিজনের সঙ্গে ঈদ শেষে রাজধানীর কর্মস্থলে ফিরছেন, তারা যাতে নির্বিঘ্নে এই পথে পাড়ি দিতে পারেন, সেই জন্য মূলত এই আয়োজন। তো দুটি মহাসড়ককে ঘিরে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ককে ঘিরে ঈদ যাত্রায় প্রায় কোটি মানুষ রাজধানী ছেড়ে পূর্ব দক্ষিণ অঞ্চলের দিকে গিয়েছিল। সে সকল মানুষই কিন্তু এখন রাজধানীর দিকে ফিরতে শুরু করেছেন। এবং যেটি জানিয়ে রাখতে চাই যে আজকের পরে এবং আগামীকাল শুক্রবার এবং শনিবার এই দুদিন কিন্তু মহাসড়কে আরো বেশি চাপ থাকবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথাও যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সেজন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের এই মুহূর্তের পরিস্থিতি। আমরা এই মুহূর্তে গাজীপুরে যাব, সেখানে আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, জানাবেন আপনার সেখানকার মহাসড়কের এই মুহূর্তের পরিস্থিতি।
ধন্যবাদ বিল্লাল আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরও ঈদে যারা বাড়ি গিয়েছিলেন, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে যারা গিয়েছিলেন, তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। অর্থাৎ ঈদ শেষে কিন্তু তারা যার যার যে কর্মস্থল আছে সেই কর্মস্থলে কিন্তু ফিরতে শুরু করেছেন। এবং আপনারা জানেন যে গত 3 দিন ধরেই কিন্তু আমরা সড়কে অবস্থান করে দেখতে পাচ্ছি যে সব জায়গায় কিন্তু যে সাধারণ মানুষ, যে কর্মজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু বাড়ি থেকে তাদের আপনার যে কর্মস্থলে ফিরছেন এবং সেটা ফেরাটা হচ্ছে স্বস্তিদায়ক। প্রতিটি পয়েন্টে পয়েন্টে পুলিশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এর সাথে কিন্তু যারা আসছেন তাদের সাথেও কথা বলেছিলাম আমরা। কথা বলার পর যেটা জানিয়েছেন যে তারা স্বস্তিতে আসছেন, অর্থাৎ কোথাও দুর্ভোগে বা যানজটে নাকাল হননি তারা। এইভাবেই কিন্তু ফিরতে শুরু করেছেন কর্মজীবী যে মানুষ রয়েছেন, অর্থাৎ ঢাকামুখী সব আসতেছেন এবং স্বস্তিতেই কিন্তু সবাই ফিরছেন। তো সবগুলো রুটেই কিন্তু ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আপনারা জানেন যে 32টি প্রবেশ মুখ কিন্তু গাজীপুর অংশে, সেখান দিয়ে কিন্তু আপনার স্বস্তিতেই সাধারণ যে কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই ফিরছেন। তাদের কোনো ভোগান্তি হয়নি এবং তারা কোনো ভোগান্তির মধ্যে পড়েননি এবং যানজটেরও শিকার হননি কোথাও, এবং বেশি ভাড়াও নিচ্ছেন না কোথাও, এরকমটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলে কিন্তু এবারে ঈদ ফিরতি যে কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু স্বস্তিতেই ফিরছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে পিছনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেটা কিন্তু একদম ফাঁকা এবং সেই স্বস্তিতেই তারা আসছেন এবং যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। বিল্লাল এবং নজরুল, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে শুনছিলাম মহাসড়কের খবর। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বুধবার রাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে নেমেছেন জেলেরা। ইলিশ সহ দেশের মৎস্য সম্পদে সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। অবরোধ শতভাগ সফল হওয়ায় সাগরে বেড়েছে মাছের প্রজনন। এতে সমুদ্রগামী জেলেদের মধ্যে উৎসব বিরাজ করছে। ইলিশ সংরক্ষণের জন্য বরফ উৎপাদন সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার দাবি মৎস্য ব্যবসায়ীদের। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে গভীর রাতে 70 জন বাংলাদেশিকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরের দিকে বিভিন্ন সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিলাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে 53 জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোচ সীমান্ত দিয়ে আরও 17 জনকে পুশিং করা হয়েছে। জৈন্তাপুরের শ্রীপুর বিওপি 2টি পরিবারের মোট 17 জনকে, মিনাটিলা বিওপি 4টি পরিবারের 23 জনকে ও কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি 2টি পরিবারের 13 জনকে আটক করে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করেছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে তৃতীয় দিনের মতো দেশে ফিরছেন হাজিরা। এবার ভোগান্তি ছাড়া হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান তারা। আজ 11টি ফ্লাইটে 2800 হজ যাত্রী ফিরেছেন দেশে। তাদের অপেক্ষায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন স্বজনরা। এবছর বাংলাদেশ বিমান ছাড়াও সৌদি আরবের 2টি এয়ারলাইন্স হজ যাত্রী পরিবহন করেছে। এছাড়া 10 জুন শুরু হওয়া ফিরতি ফ্লাইট চলবে 10 জুলাই পর্যন্ত। এবছর হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান হাজিরা। হজ শেষে তৃতীয় দিনের মতো দেশে ফিরছেন হাজিরা। এ নিয়ে আরো জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফাহিম, জানাবেন আজ কয়টি ফিরতি হজ ফ্লাইট এসেছে, সেই সাথে হজ ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন যাত্রীরা? শাহজালাল বিমানবন্দরে ভোর থেকেই কিন্তু ফ্লাইট আসছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত 2টি ফ্লাইট এসে এয়ারপোর্টে পৌঁছায়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হজের যে সকল যাত্রীরা রয়েছেন ইমিগ্রেশন পাস করে কিন্তু তারা ইতিমধ্যেই বের হতে শুরু করেছেন। দ্বিতীয় ফ্লাইটের যে সকল যাত্রীরা রয়েছেন তারা এখানে বের হচ্ছেন এবং তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তারা জানান যে গত কয়েক বছরের তুলনায় এবার তারা বেশ স্বস্তি এবং ভোগান্তিহীন একটি হজ যাত্রা পেয়েছেন এবং সার্বিকভাবে যে হজের সকল কার্যক্রমগুলো রয়েছে সেখানে তাদেরকে তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই
অনেকেই আর্ম পুলিশ এবং বিমান বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু একাধারে কাজ করে যাচ্ছেন এবং বাহিরে কিন্তু প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্বজনদের সেই ভিড় মোকাবেলা করার জন্য কিন্তু যে সকল আনসার বাহিনী রয়েছেন তারা অনেকটা হিমশিম খেতে দেখেছি আমরা। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি আজকের দিনে মোট 11টি ফ্লাইট এসে পৌঁছার কথা এবং সেখান থেকে প্রায় 2800 জন যাত্রী আসবেন পবিত্র হজ পালন শেষে। এছাড়া সার্বিকভাবে এখানকার অবস্থা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। আমরা শুরু থেকে দেখছিলাম যে একটি বিশেষ অভিযোগ আসছিল যে তারা ট্রলি পাচ্ছেন না যাত্রীরা, এবং তারা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত তারা অনেকেই প্রায় ঘন্টা দেড়েক হয়ে যাওয়ার পরও কিন্তু তারা কোনো তাদের যে নির্দিষ্ট লাগেজ এবং ব্যাগগুলো ছিল তারা পাননি। কিন্তু পরবর্তীতে কিছু যাত্রীর সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি তারা আমাদেরকে জানান যে এই লাগেজ না পাওয়ার বিষয়টি অনেকটা হজ যাত্রীদের যে চাপ, হাজিদের যে চাপ, সেই চাপ মোকাবেলা দিতে অনেকটা হিমশিম খেতে হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের। তার ফলে কিন্তু এ ধরনের একটি সামান্য ভোগান্তি রয়েছে। এছাড়া সার্বিকভাবে এখানকার যে পরিস্থিতি তারা তেমন কোনো বড় ধরনের কোনো অভিযোগ জানাননি, এবং যে সকল যাত্রীরা রয়েছেন হজ যাত্রীরা তারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে প্রচুর হজ যাত্রীরা বের হচ্ছেন একে একে। এখানকার যে বিমানবন্দর কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষ আমাদেরকে জানান যে তারা অতিরিক্ত ফোর্স মোতায়েনের মাধ্যমে কিন্তু সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং বিভিন্ন শিফটে তারা কাজ করে যাচ্ছেন। এছাড়া এখানকার যেই বর্তমান অবস্থা সেটি কিন্তু অনেকটা বলা যায় যে ভোগান্তিহীনই হচ্ছে। তো সার্বিকভাবে এই ছিল রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে সর্বশেষ। তাছাড়া এখানে আমরা তেমন কোনো ভোগান্তির কথা শুনিনি। স্নেহা। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম হজ যাত্রীদের ফিরতি ফ্লাইটের খবরাখবর। দীর্ঘদিন ধরেই ঋণ প্রাপ্তি সহজ করার দাবি জানিয়ে আসছেন রাজশাহীর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। প্রস্তাবিত বাজেটে এসএবি খাত সংস্কারে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও পরিবহনে বিশেষ বরাদ্দ না থাকা নিয়েও আছে অসন্তুষ্টি। অর্থনীতি বিশ্লেষকদের মতে সামাজিক সুরক্ষা জালে বরাদ্দ বৃদ্ধি ও আয়ভেদে কর প্রস্তাব আঞ্চলিক বৈষম্য কিছুটা কমাতে পারে। তবে কৃষি প্রধান রাজশাহী অঞ্চলে টেকসই সেচ ব্যবস্থাপনা নিশ্চিতে বাড়তি বরাদ্দের প্রত্যাশা তাদের। কাজী সাহেদের প্রতিবেদন। কৃষি নির্ভর রাজশাহী অঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছেন এখানকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। দীর্ঘ সময় ধরে তারা ঋণ প্রাপ্তি সহজ করার দাবি জানিয়ে আসছেন। তবে এবারের প্রস্তাবিত বাজেটেও কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি বা সিএমএসএমই খাতে কোনো সংস্কার প্রস্তাব না থাকায় খানিকটা হতাশ এই অঞ্চলের প্রান্তিক উদ্যোক্তারা। প্রধান উপদেষ্টা তরুণদেরকে বলে যে আপনার চাকরির পিছনে না ধরে উদ্যোক্তা তৈরি হতে। উদ্যোক্তা কিভাবে তৈরি হবে? তরুণদের জন্য তারা তো কোনো বাজেটই রাখেনি। সরকারিভাবে তাদেরকে যদি কোনো আর্থিক যে সাপোর্টটা সেটা যদি তারা পেত তাহলে এটা দেশের জন্য অনেক উপকার, এবং তরুণরা আগালেই বাংলাদেশ এগোবে। যখনই বাজেট হবে বাজেটের একটা অংশ তরুণ উদ্যোক্তাদের জন্য থাকা দরকার আছে। তাদের মতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এই অঞ্চলে উৎপাদিত পণ্য পরিবহনে বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন, যা এই বাজেটে অনুপস্থিত। যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এইগুলো জিনিসগুলোতে সরকারের সুনজর প্রয়োজন বলে আমি মনে করছি। সরকার যেটা নির্ধারণ করতেছে বা পাশ করতেছে এটা সহনীয় প্রয়োজন নয়, এটা অস্বাভাবিক। বিশ্লেষকদের মতে কৃষিভিত্তিক শিল্পের পাশাপাশি শিক্ষা ও তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের বিকাশের মাধ্যমে পিছিয়ে পড়া রাজশাহী অঞ্চলকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব। তবে এই বাজেটে সেরকম কোনো সুযোগ রাখা হয়নি। এখানে আমাদের আইটি একটা সেন্টার ছিল, সেখানে একটা বিনিয়োগ করে এটাকে আরও বেশি কার্যকর করা যেত আর কি, একটা উদ্যোগ নেওয়া যেত, সেই বিষয়টি আসেনি। শিল্পের স্থায়ীকরণের দিকে নজর দিয়ে সরকার যদি বাজেটটা প্রণয়ন করত তাহলে আমাদের এই এলাকার অর্থনীতির একদিকে যেমন উন্নয়ন ঘটত, অন্যদিকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হতো। এই অঞ্চলের ভবিষ্যৎ রক্ষায় সেচ কাজে ভূপরিস্থ পানির ব্যবহারের ক্ষেত্রে বিশেষ বরাদ্দও নেই বাজেটে। সে কারণে জলবায়ু খাত থেকে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের জন্য বাড়তি বরাদ্দ চান বিশ্লেষকরা। পদ্মা নদীকে এটাকে চ্যানেল করে এখানে পানির নাব্যতা বৃদ্ধি করে সারা বছর যেন পানি পদ, এবং সেই পানিটা চ্যানেল করে আমরা যদি আমাদের কৃষি জমিতে কাজে লাগাতে পারি এটা পরিবেশের জন্য ভালো। পানির স্তরটা নিচে নেমে যাওয়ার কারণে আমাদের বারিন্দা এলাকার অনেক জমিতে বড় চাষ করা সম্ভব হয় নাই। ওই এলাকায় কি করে কৃষিকাজ আবার ফিরিয়ে আনা যায়
সেই জন্য স্পেশাল বরাদ্দ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দাবি হতে পারে। বিশ্লেষকরা বলছেন প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা জালে বরাদ্দ বৃদ্ধি ও আয়ভেদে কর প্রস্তাব আঞ্চলিক বৈষম্য কিছুটা কমাতে পারে। তবে চলমান পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন আছে তাদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ঈদের ষষ্ঠ দিনেও পর্যটকদের পদচারণায় সরগরম কক্সবাজার। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। রহমান, আপনি আমাদের জানা দেবেন পর্যটকদের নিরাপত্তা জোরদারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি বলছেন পর্যটকরা? ধন্যবাদ স্নেহা। যেমনটি জানাচ্ছিলেন, আজকে ঈদের ষষ্ঠ দিন কক্সবাজারে লাখো পর্যটক এই মুহূর্তে সমুদ্র সৈকতের পানিতে। আবহাওয়া আগামী 2-1 দিন বৃষ্টি থাকবে না বলে জানিয়েছে, যদিও মেঘলা আকাশ। কক্সবাজারের যেই পর্যটন স্পটগুলো আছে এখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা সকাল থেকেই সমুদ্র স্নানে মত্ত রয়েছে। বিশেষ করে কক্সবাজারের যেই পরিবেশ পরিস্থিতি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নেওয়া হলেও কিন্তু পর্যটকরা তো এখানে তারা তাদের আনন্দ উচ্ছ্বাসের কোনো কমতি নেই এবং তারা সব সময় কোনো বাধাই না মেনে সমুদ্রের স্নানে তপ্ত গৌরবে তারা দৌড়ে বেড়াচ্ছে। এবং কক্সবাজারের যেই পর্যটন স্পটগুলো রয়েছে এখানে কিন্তু সবসময় হাজারো লোকজন থাকে। গত 7 দিনে কিন্তু এটার মাত্রা অধিক ছিল এবং কক্সবাজারের এই পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন তারা তাদের এই সর্বোচ্চ পরিমাণ পর্যটক এবার দেখেছে এবং তারা ব্যবসা সফল হবে বলে তারা আশা প্রকাশ করেছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা, টুরিস্ট পুলিশ সহ সবকিছু যে পর্যটকদের অনুকূলে করার জন্য যদিও চেষ্টা হয়, কিছু কিছু ঘাটতি অবশ্যই দেখে যায়। পর্যটকরা যে বিষয়টি অভিযোগ করেছে হোটেল ভাড়া বৃদ্ধি এবং তাদের খাওয়ার সহ বিভিন্ন ধরনের তাদের অনেক সমস্যা হয়েছে। এবং কক্সবাজারের এই পর্যটন অন্যদিকে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছে যদি সারা বছরই পর্যটকের এই প্রবাহটার ঢল থাকে তাহলে তারাও পর্যটকদের সেবা দিয়ে একদিনে 1000 পর্যটকদের সেবা দিতে যে কষ্ট হয় সেটা যদি সার্বিকভাবে প্রতি সময় তারা দিতে থাকে সেক্ষেত্রে ব্যবসায়ীদের যেমন সুবিধা হবে, পর্যটকদেরও সেই তেমন সুবিধা তারা আরও বেশি পাবে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় সেটি হলো যে কক্সবাজারের যেই আবাসন সংকট সেটি শুধুমাত্র বিশেষ বিশেষ দিনে আবাসের সংকট হয় এবং এখানে কক্সবাজারের আগাত একদম ছোট্ট পিচ্ছি আছে আমাদের সাথে। তুমি কক্সবাজারে ঈদের আনন্দে তুমি কোথায় গেছিলা বলো, কোথায় কোথায় ঘুরছো, তোমার কেমন লাগছে বলো? আবার আসবা? হ্যাঁ, আবার। আসলে কক্সবাজারের পর্যটকের বাদবাগা যে উল্লাস সেটি যেন প্রতিনিয়ত হয়। পর্যটন ব্যবসায়ীদের এটাই আশা এবং পর্যটকদের সেবার মান যেন বৃদ্ধি হয়, এটাই হলো পর্যটকদের আশা। এটাই ছিল আমার কাছে সর্বশেষ স্নেহা। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ।